বর্ষাকাল মানেই তো ইলিশ মাছে ভরা মৌসুম। ইলিশের এই মৌসুমে ইলিশ মাছ দিয়েই কিছু বাহারি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। সেই সাথে দেশটাকে নতুন করে সাজিয়ে তুলতে মানিকগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের অবদান, তাদের হাতে আঁকা কিছু ছবি আজকে আপনাদের সাথে তুলে ধরব। আরও আছে কিছু শপিং ব্লগ, সব কিছু মিলেই সাজিয়েছি সুন্দর করে এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকেই। সকালের নাস্তা হিসেবে আজকে আমি রেখেছি ভাত, ইলিশ মাছ ভাজা এবং সাথে দুটো শুকনো মরিচ আর একটু লাল শাক ভাজা। নর্মালি আমাদের বাসায় সকালের নাস্তা হিসেবে রুটি এবং তরকারি রাখা হয়, বাট আজকে একটু ভিন্ন আইটেমটাই ট্রাই করব। যেহেতু এখন বাজারে অনেক পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর ইলিশের এই মৌসুমে ইলিশ মাছ না খেলে কি চলে, তাই সকালবেলায় ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বসেছি। ইলিশ মাছ ভাজার যে তেল, সেটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে তো আর সারাদিন খাওয়া যাবে না, তাই আজকে দুপুরে আমি রান্না করছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করতে অনেকেই ভয় পায়, ভাবে যে কচুরমুখী যদি গলায় চুলকায়। বাট ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করার আগে অবশ্যই কচুটাকে একটু ভাপিয়ে নিতে হবে। বেশি সময় ধরে নয়, মাত্র কয়েক মিনিট ভাপিয়ে নিলেই হবে, তাহলে কিন্তু আর কচুটা গলায় আটবে না। মূলত কচুর থেকে যে বিষ পানিটা বের হয়, সেটা ভাপ দিয়ে ফেলে দিলেই কচুটা আর গলায় চুলকাবে না। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরও কিন্তু এই কচুটা এভাবে রান্না করে খেতে পারেন। এছাড়াও কচু রান্নার সময় পর্যাপ্ত পরিমাণে রসুন দিতে হবে। বেশিরভাগ রসুন দিলে কিন্তু আর কচু গলায় ধরবে না। এছাড়াও আরও কিছু টেকনিক আছে, যেমন একটু লেবুর রস দিতে পারেন, সেই সাথে আম পাতা দিতে পারেন। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে কচুরমুখী রান্নার সময় একদম গাছের কচি যে আম পাতা, সেটা দিয়ে দিতে দেখেছি। এতে করে নাকি কচুরমুখী আর গলায় চুলকায় না। যাই হোক, এই তো কথায় কথায় আমার রান্না শেষ হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর তরকারির ওপরে যদি এই কালারটা না আসে, তাহলে তো খেতে ভালোই লাগবে না। তো আজকের ইলিশ মাছ দুটো কিন্তু বেশ বড় ছিল না, একটু মিডিয়াম সাইজের ছিল। দেখতেই পাচ্ছেন খুব বেশি ডিম হয়নি, অল্প একটু ডিম ছিল, যেটা আমি মাছের ভিতরেই রেখে দিয়েছি। তো তরকারি দিয়ে দুপুরবেলা ইলিশ মাছের ভাত খেয়ে সবাই একদম বিকালবেলা বের হয়ে গেলাম। তো বিকালে বের হতেই দেখি রাস্তায় প্রতিটা দেয়ালে দেয়ালে ছোট ছোট ছেলেমেয়েরা এইভাবে আর্ট করছে, তাদের নিজস্ব প্রতিভা দেখাচ্ছে। তো তাদের এই প্রতিভা দেখে তো আমি একদমই মুগ্ধ। তো এই স্বাধীন দেশেটা না হলে কিন্তু এই প্রতিভা আমরা দেখতেই পেতাম না। শহরে প্রায় প্রতিটি দেওয়ালে ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি পাওয়া যাচ্ছে। তাদের এত এত ছবি আঁকছে, বিভিন্ন রকমের আঁকছে। এগুলো দেখতে আসলে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এ যেন নতুন একটা দেশ, নতুন একটা শহর। তাদের হাতের এত নিখুঁত কাজ, এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন নিখুঁত কোনো আর্টিস্ট দিয়ে আর্ট করানো হয়েছে, কিন্তু একদমই না। এরা কিন্তু সব ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তবে এখানে মহিলা কলেজ এবং দেবেন্দ্র কলেজের অনেক ছাত্রছাত্রী ছিল। এদের বেশিরভাগই মানিকগঞ্জ শহরেই থাকে। আর তাদের হাতের ছোঁয়ায় মানিকগঞ্জের প্রতিটি দেয়ালই ফুটে উঠেছে এতটা সুন্দর আলপনার মাধ্যমে। তারা বিভিন্ন রকম ছবি আর্ট করছিল, এছাড়াও বিভিন্ন রকম লেখা লিখছিল। তো তাদের হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে তাদের দিকেই তাকিয়েছিল। এখানে অনেক লোকজন ছিল। রাস্তার পাশে যেহেতু দেয়ালগুলো আর্ট করা হচ্ছে, তো রাস্তা দিয়ে যত লোকজন যাচ্ছিল সবাই কিন্তু তাদের দিকে তাকিয়ে দেখছিল। বেশ ভালোই লাগছিল এই চিত্রটা। মনে হচ্ছিল যেন একদমই নতুন একটা দেশ, নতুন একটা শহরে এসেছি। শুধু যে দেওয়াল লিখন কিংবা দেওয়াল আর্ট বা বিভিন্ন রকম ছবি আর্ট করছে, এটা কিন্তু নয়। বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের হাতে যে সুন্দর ছোঁয়া দিয়ে আরবি হরফ কিংবা আরবি ছবি আঁকছে, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। তো মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই দেওয়ালগুলোতে তো খুবই সুন্দরভাবে আর্ট করা হয়েছে। এছাড়াও মানিকগঞ্জ টাউনের বিভিন্ন দেওয়ালই এভাবে আর্ট করা হয়েছে। তো আপনারা যদি কেউ মানিকগঞ্জ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই টাউনে গিয়ে দেওয়ালগুলো দেখবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে। তো সেদিন ঘোরাঘুরি শেষে ভেবেছিলাম যে একটু ফুচকা খেয়ে যাব। যদিও বাহিরের স্ট্রিট ফুডগুলো আমি খুব বেশি পছন্দ করি না, তার মধ্যে ফুচকাটা আমার খুব একটা ভালো লাগে না। আমি চটপটি খেতেই বেশি পছন্দ করি। বাট আজকে সবাই মিলে ভাবলাম যে একটু ফুচকা খাবো। তো যেই ভাবা সেই কাজ, দেখতেই পাচ্ছেন ফুচকাও হাজির হয়ে গেছে। ফুচকাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, মোটামুটি খারাপ না। তবে এর একটা ফুচকা খাওয়ার পর আমার তো ভীষণই মন খারাপ হয়ে গেল। ফুচকার টেস্টটা এত বাজে ছিল সেদিন, কি আর বলবো বলুন। আসলে মিথ্যে বলে তো লাভ নেই। ভিডিওর মাধ্যমে যদি সত্যটা নাই ধরতে পারি, তুলে ধরতে পারি, তাহলে আর কিসের ভিডিও করে লাভ।
তো একদমই আমার কাছে ভালো লাগছিল না। তারপর বললাম যে ফুচকা তো একদমই ভালো হয়নি, আমি খেতেই পারছি না। তারপরে বেশ কিছুটা মরিচ এনে দিল আমাকে। তো মরিচ দিয়ে খাওয়ার পর যাই হোক তবুও কিছুটা ভালো লাগছিল, বাট তাদের টকটা ছিল একদমই মিষ্টি টক। আর ফুচকাটাও ছিল একদমই মনে হচ্ছিল যে অনেক দিন আগেকার, একটু মচমচে না। তো একদম ভালো লাগছিল না খেতে, কি আর বলবো ভিডিওর মধ্যে। যাই হোক, মানিকগঞ্জ টাউনের ফুচকার গল্প অনেক শুনেছি, আপনারাও হয়তো অনেক শুনেছেন। তো এত নাম শোনার পরেও খাবার পর আসলে বুঝতে পারলাম যে সবই ফেক, আসলে খেতে একটু মজা না। নেক্সট টাইম অবশ্যই ফুচকা খাওয়ার আগে এই চিত্রটা আপনাদেরও মনে পড়বে। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার বিদায় নেবার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।